নমস্কার বন্ধুরা, আরজ গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা। আজকের প্রথম পর্ব। ভূমিকা। শিকারের কথা প্রধানত কাদের উদ্দেশ্যে লেখা হয়েছে এবং তাতে কি কি বলতে চেয়েছি তা কথার আরম্ভেই যাদের উদ্দেশ্যে লিখিত তাদেরই সম্বোধন করে বলেছি। তারপরে কিন্তু কথা বলতে বলতে মনে হলো যে তরুণ বয়স্ক পাঠক পাঠিকা ছাড়া অন্য পাঠকদের পক্ষেও সম্ভবত বইখানা অনুপযোগী না হতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা শিকার শিখছেন বা শিখতে চান, এই পুস্তক তাদের শিকার শিক্ষার অনুকূল হওয়া অসম্ভব নয়। এবং সত্যকার শিকারের সম্বন্ধে যারা কৌতূহলী, এমন সাধারণ পাঠকদেরও কৌতূহল এর দ্বারা অন্তত কতকটা তৃপ্ত হওয়ার সম্ভাবনা আছে মনে করি। তাহলেও আমি তরুণ বয়স্কদের সম্বোধন করে বলার সুর শেষ পর্যন্ত বজায় রেখে গিয়েছি। পুস্তকের উপসংহার সম্বন্ধে একটি কথা বলবার আছে। মূল পুস্তকটি বর্তমান মহাযুদ্ধ আরম্ভ হওয়ার প্রায় ১.৫ বৎসর পূর্বে লেখা শেষ হয়েছিল এবং উপসংহারটি সম্প্রতি সেপ্টেম্বর ১৯৪১ লেখা হয়েছে। উপসংহারের ভাষা মূল পুস্তকের ভাষা হতে কতকটা বিভিন্ন হয়ে পড়েছে। বিষয়বস্তুর সঙ্গে ভাষার সামঞ্জস্য রাখতে হলে এই পার্থক্য অবশ্যম্ভাবী। গ্রন্থকার ২৫শে সেপ্টেম্বর ১৯৪১। উৎসর্গ। আমার গল্প শুনতে শুনতে যাদের মুখ চোখ কখনো উজ্জ্বল কখনো ম্লান হয়েছে দেখেছি, আর কল্পনার চোখে দেখি এই বই পড়তে পড়তে যাদের মুখে চোখে হয়তো ওই রকম অনুভূতির ছাপ জেগে উঠবে, ঘরে যাদের মুখ আমার চারপাশে ফুলের মতো ফুটে থাকে, বাইরে আমার দৃষ্টি যাদের ওই রকম মুখ লোকের ভিড়ের ভিতরে কেবলই খুঁজে বেড়ায়, ঘরে বাইরে যাদের মুখের তরুণ আভা আমার মনে আনন্দ ও বেদনা দুই একসঙ্গে জাগায়, যাদের বর্তমানকে অনিমেষ হয়ে চেয়ে চেয়ে দেখি, সময়ের যবনিকা তুলে ধরে যাদের ভবিষ্যৎকে দেখবার জন্য দিব্য দৃষ্টি পেতে ইচ্ছা হয়, তাদের হাতে এই বইখানি দিয়ে কৃতার্থ হলাম। গ্রন্থকার। ছেলেমেয়েরা, তোমরা শোনো। বাবু, গল্প বলো। আমার ৪ বৎসরের নাতি আমাকে বাবু বলে, আর সে রোজই গল্প বলতে বলে। রামায়ণ মহাভারতের গল্প, বাঘ ভালুকের গল্প, তাছাড়া কত কি আবোল তাবোল গল্প প্রায় রোজই তার ধারণার মতো করে তাকে বলতে হয়। তার চেয়ে বড় বড় ছেলেমেয়েরাও সময়ে সময়ে এসে ওই সব গল্প শুনে দেখতে পাই। গল্প শুনতে সকলেই চায়। আমার যে ৬০ বৎসরের ওপর বয়স হলো, আমিও গল্প পেলে আর সব ভুলে গিয়ে গল্প শুনি। তা আর হবে না কেন? এই বিশ্বজগৎটাই একটা অফুরন্ত গল্প কি না? কে একজন গল্প বলে যাচ্ছেন, আর এই বিশ্বের যা কিছু সব ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। কত আলো, কত অন্ধকার, কত মাধুর্য, কত ভীষণতা, কত হাসি, কত কান্না, কত প্রীতি, কত হিংসা, কত পুণ্য, কত পাপ, কত জীবন, কত মৃত্যু। তুমি আমি সকলেই এই গল্পের ভিতর রয়েছি। সেই জন্যই বোধহয় গল্প বলা আর শোনা আমাদের মজ্জাগত স্বভাব। আমি কিন্তু গল্প বলার চেয়ে গল্প শুনতে ভালোবাসি, আর ভালো করে গল্প বলাও সহজ নয়। তবু আমি বলতে বসেছি, তার কারণ এই যে বহুদিন ধরে এক এক করে আমার কাছে কতগুলি গল্প জমে গেছে, যা হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে। এই গল্পগুলোও বানানো গল্প নয়, সত্য গল্প। এর অধিকাংশ ঘটনা আমার চোখের সামনেই ঘটেছে, আর বাকিগুলি এমন লোকের কাছে শোনা যিনি নিজে সেগুলির সঙ্গে প্রধানভাবে সংশ্লিষ্ট ছিলেন। আমি তোমাদের শিকারের গল্প বলতে চাই। অনেক দিন ধরে শিকার করে যেসব বিষয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলাম,
তাই এই গল্পগুলোর সঙ্গে কতক কতক বলতে ইচ্ছা করি। তা কিন্তু খুব ছোটরা বুঝতে পারবে না। বিশেষত যে রকম ভাষায় সেগুলো বলবার দরকার হবে, সে ভাষা তাদের জন্য নয়। তোমাদের মধ্যে যারা একটু বড় হয়েছ, তারা বুঝতে পারবে। এই সব গল্প যদি তোমাদের ভালো লাগে, তোমরাই না হয় আর সব বাদ দিয়ে কেবল গল্পগুলোই ছোটদের বলো। শিকারের গল্প বলতে গিয়ে আমি পাখি শিকারের কথা তোমাদের বেশি কিছু বলতে ইচ্ছা করি না। তার মানে এ নয় যে পাখি শিকারে শিকারীর বাহাদুরি বা নিপুণতা কিছু প্রকাশ পায় না। পাখি শিকারে সাহসের কোনো পরিচয় নাই বটে, কিন্তু তাতে অস্ত্র চালনায়, অর্থাৎ বন্দুক ছোড়ায় নিপুণতার বিলক্ষণ পরিচয় পাওয়া যায়। বিশেষত উড়ন্ত বেগগামী পাখির, যেমন পায়রা, ঘুঘু, বুনো হাঁস, স্নাইপ বা কাদা খোঁচা প্রভৃতির শিকারে বন্দুক চালনায় এবং মুহূর্তমাত্র দেখে দ্রুত উড়ন্ত পাখির গতিবেগ ও দিক উপলব্ধি করায় অভ্যস্ত না থাকলে ভালো পাখি শিকারী হওয়া যায় না। এরকম ভালো শিকারীর সংখ্যা বেশি নয়, যেমন ভালো ক্রিকেট খেলোয়াড়ের সংখ্যাও বেশি নয়। যখন ভালো বোলার বেগে বল করে, তখন ভালো ব্যাটসম্যান যেমন চক্ষুর নিমেষে বলের গতিবেগ, গতির দিকের বা লাইনের সামান্য মাত্র পরিবর্তন, বলের পিচ সমস্ত একসঙ্গে ধারণা করে নিয়ে ব্যাট চালনা করে, উড়ন্ত দ্রুতগামী পাখির শিকারীও সেই মতো বন্দুক চালনা করে, জানবে। এতে পাখির গতির বিচারে যেমন ক্ষিপ্রতার দরকার, মুহূর্ত মাত্রে লক্ষ্য স্থির করে তেমনি ক্ষিপ্রতার সঙ্গে বন্দুক চালনারও দরকার। ভালো শিকারী উড়ন্ত পাখি শিকার করে, পারতপক্ষে বসে থাকা পাখি শিকার করে না। চাঁদমারি করতে, অর্থাৎ ধীরে সুস্থে লক্ষ্য স্থির করে কোনো একটা স্থির বোর্ডের ওপর আঁকা একটা চাঁদের মতো গোল চাকার ঠিক মধ্যস্থলে বা তার খুব কাছাকাছি গুলি লাগাতে অনেক লোক অনেক দূর থেকেও পারে। কিন্তু যদি ওই লোকের উড়ন্ত পাখির ওপর বা দ্রুত দৌড়ে যাচ্ছে এমন জন্তুর ওপর গুলি চালানোর ক্ষিপ্রতা না থাকে, তাহলে সে ভালো শিকারী হতে পারে না। আমি পাখি শিকারের গল্প বেশি বলতে চাই না, কারণ ওই গল্প তোমাদের বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস নাই। কখনো কখনো দেখতে পাই বটে যে ছেলে মেয়েদের জন্য বা আমার মতো বৃদ্ধের জন্য ছাপানো মাসিক পত্রিকায় একটি হাঁস বা ঘুঘু শিকারের গল্প ফেনিয়ে ফাঁপিয়ে বড় করে বলা হয়েছে, কিন্তু সেগুলিকে শিকারের গল্প বলা চলে না, বরং শিকারের অছিলায় চড়ুইভাতি করার গল্প বলা চলে। তবু একটা পাখি শিকারের ছোট গল্প বলি। ঘটনাটা আমার মনে আঘাত দিয়েছিল বলে অনেক দিনের কথা হলেও আমার বেশ মনে আছে। একদিন সুবর্ণরেখা নদীতে চোখাচোখি, অর্থাৎ চক্রবাক হাঁস শিকার করতে গিয়েছিলাম। সন্ধ্যার আগে একজোড়া পাখিকে নদীর ওপর দিয়ে উড়ে যেতে দেখে একটিকে লক্ষ্য করে বন্দুক ছোড়ায় পাখিটি আহত হয়ে নদীর জলে পড়ে মরে ভাসতে লাগলো, আর আমার চাকর তাকে তুলে নিয়ে এলো। নদীর ধারেই একটা বাংলোতে সে রাত্রির মতো আমরা আশ্রয় নিয়েছিলাম। মৃত পাখির সঙ্গী বা সঙ্গিনী সেই যে সন্ধ্যার সময় থেকে বাংলোর কাছে নদীর ওপরে ডাকতে ডাকতে আকাশের দিকে দিকে উড়ে বেড়াতে লাগল, সমস্ত রাত্রি সে ডাকের আর বিরাম ছিল না। শেষ রাত্রি পর্যন্ত জ্যোৎস্না ছিল, এবং যতক্ষণ জ্যোৎস্না ছিল ততক্ষণ তার ডাক শুনেছিলাম। খানিকটা থামে, আবার ডেকে ওঠে। চন্দ্র অস্ত যাওয়ার পর আর তার ডাক শুনতে পাইনি। যতক্ষণ তার ডাক শুনতে পেয়েছিলাম ততক্ষণ তন্দ্রা আসলেও ঘুমোতে পারিনি। মাঝে মাঝে নদীর ধারে এসে পাখিটির ডাক লক্ষ্য করে জ্যোৎস্নার আলোতে তাকে দেখতে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে পাইনি। আর দেখতে পেলেই বা কী করতাম? আমি তোমাদের বেশিরভাগ বাঘ ভালুকের আর দু একটা বা হরিণ শিকারের গল্পই বলবো। সেগুলো শুনতে তোমাদের বোধহয় মন্দ লাগবে না, তবে সেসব গল্প বেশি বলতে গেলে একঘেয়ে হয়ে যাবে। চেষ্টা করব যেগুলোর ভিতর কিছু না কিছু বিশেষত্ব আছে সেইগুলোই বলতে। কি বলো? বাঘ ভালুক প্রভৃতি বড় জন্তু শিকারের গল্প শোনার আগে তোমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। শিকারে কী অস্ত্র ব্যবহার করা হয় আর শিকার কত রকমের করা হয়ে থাকে তার একটা মোটামুটি আভাস আমি এখানে দিতে চাই। তাতে আমার গল্প বলবার আর তোমাদেরও শোনবার সুবিধা হবে। আগে অস্ত্রের কথাই বলি। তোমরা সকলেই জানো, শিকার করতে হলে বন্দুকের দরকার হয়। বন্দুক দেখেছ সকলেই,
কিন্তু বন্দুক সাধারণত কত রকমের হয় তা বোধহয় সকলে জানো না। বন্দুক মোটামুটি দুই রকমের হয় বলা যেতে পারে। এক রকম হচ্ছে স্মুথ বোর বন্দুক, আর এক রকম হলো রাইফেল। নলার ভিতরের গঠনকে বোর বলে। স্মুথ বোর বন্দুকের নলার ভিতরটা একেবারে মসৃণ বা প্লেন, একটা সাধারণ জলের পাইপের ভিতরটা যেমন হয়। আমি এই বন্দুককে সাদা নলি বলে নাম দিতে চাই। সাধারণত গৃহস্থের ঘরে এই বন্দুকই বেশি দেখা যায়, এবং তোমাদের অনেকেই এই বন্দুকের নলার ছিদ্রের মুখে বা পিছন দিকে চোখ লাগিয়ে দেখেছ ভিতরের দিকটা কেমন আয়নার মতো প্লেন আর ঝকঝকে। রাইফেলের নলার ভিতরটা সম্পূর্ণ প্লেন নয়। ভিতরটাতে আগাগোড়া স্ক্রুয়ের মতো করে একটা অগভীর পেঁচালো খাঁজ কাটা থাকে। ছিদ্রের ভিতরে আলো ফেলে দেখলেই ওই খাঁজটি স্পষ্ট দেখা যায়। রাইফেল বন্দুকের কোনো দেশি নাম দেওয়ার দরকার মনে করি না। রাইফেল নলা সম্পূর্ণ ইউরোপ থেকে আমদানি। ইউরোপীয়রা আমাদের দেশে আসবার আগে আমাদের দেশের লোকেরা সাদা নলি বন্দুকের ব্যবহার জানত। এই দুই রকম বন্দুকই এক নলার বা দুই নলার হতে পারে। দুই নলার বন্দুককে দুনলি বা জোর নলি বন্দুক বলে। তোমরা প্রায় সকলেই এক নলি আর দুনলি দুই রকমই দেখেছ। একরকম একনলি রাইফেল আছে, তার নাম ম্যাগাজিন রাইফেল। ম্যাগাজিন মানে একটি আধার, যার ভিতর কতগুলি কার্তুজ একসঙ্গে রাখা যায়। এই রকম একটি করে ম্যাগাজিন এই রাইফেলগুলিতে সংযুক্ত থাকে, এবং ম্যাগাজিনটি রাইফেলেরই একটি অংশ বলা যেতে পারে। ম্যাগাজিন রাইফেল এমনভাবে তৈরি যাতে একটি কার্তুজ ফায়ার হবার পর বন্দুক সংলগ্ন কোনো বিশেষ অংশে, যার নাম লিভার, হাত দিয়ে ঠেলা বা টানা মাত্রই যে কার্তুজটি ফায়ার হয়ে গেল সেটি নলা থেকে বেরিয়ে পড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে ম্যাগাজিন থেকে আরেকটি কার্তুজ গিয়ে নলার মধ্যে ঢোকে। তখন বন্দুকের ঘোড়া টিপলেই ওই নতুন কার্তুজটি ফায়ার হয়ে যাবে। এতে সুবিধা এই যে প্রত্যেকবার ফায়ারের পর নলার পিছন দিক খুলে হাত দিয়ে ওই ফায়ার করা কার্তুজ বার করে ফেলতে, আর তারপর কার্তুজের থলি বা বাক্স থেকে অন্য কার্তুজ বার করে হাত দিয়ে নলার ভিতর পুরতে যে অনেকটা সময় লাগে, সে সময়টা অপব্যয় হয় না, এবং ফলে কয়েকটা ফায়ার খুব শীঘ্র শীঘ্র করা যেতে পারে। সাধারণত ৫ বা ৬টা কার্তুজ এক একটি ম্যাগাজিনে থাকে। আবার এই রকম ম্যাগাজিন রাইফেলও আছে যাতে একটা কার্তুজ ফায়ার হওয়ার পরে আর হাত দিয়ে কিছুই করতে হয় না। আপনা আপনি ফায়ার হওয়া কার্তুজ তৎক্ষণাৎ নলা থেকে বেরিয়ে যায়, এবং তার জায়গায় আরেকটি কার্তুজ ম্যাগাজিন থেকে বার হয়ে নলার ভিতর যায়। এই রকম রাইফেলে যতক্ষণ ম্যাগাজিনের ভিতর কার্তুজ থাকবে, কেবল ঘোড়া টিপে গেলেই একটার পর একটা ফায়ার হয়ে যাবে। এতে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের ওপর সেকেন্ডে একটা করে ফায়ার বেশ চলে। আজকাল প্রায় সমস্ত যুদ্ধের রাইফেলই এই রকমের। একে অটোমেটিক রাইফেল বলে। যুদ্ধের সাদানলি বন্দুকের ব্যবহার অনেক দিন উঠে গেছে। সাদানলি আর রাইফেল ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়। রাইফেলে ছটরা ব্যবহার করা যায় না। প্রত্যেক ফায়ারে কেবলমাত্র একটি বুলেট বা গুলি ছোড়া যায়। সুতরাং রাইফেল দিয়ে পাখি শিকার, বিশেষত উড়ন্ত পাখি শিকার চলে না। ফায়ার করার সময় সাদা নলির নলিমুখ থেকে একসঙ্গে অনেকগুলি ছত্রা বেরিয়ে যত দূরে যায় তত ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ে বেশি স্থান জুড়ে ছুটতে থাকে। এই ছত্রাকার স্থানের মধ্যে উড়ন্ত পাখি পড়লে তার গায়ে এক বা ততোধিক ছত্রা লাগবার খুব বেশি সম্ভাবনা। একটিমাত্র গুলি যেখানে ছোড়া হয়েছে সেখানে উড়ন্ত পাখির মতো জীবের গায়ে ওই গুলিটি লাগবার সম্ভাবনা অত্যন্ত কম। এই কারণে পাখি শিকারে সাদা নলি বন্দুকই ব্যবহার হয়, রাইফেল ব্যবহার হয় না। সাদা নলিতে একটিমাত্র বুলেটও ব্যবহার করা যায়। বড় জন্তু শিকারের জন্য ওই রকম গুলি ব্যবহার হয়, কিন্তু সাদা নলি বন্দুক রাইফেলের মতো শক্তিশালী নয়। আমরা সাধারণত যেসব সাদা নলি ব্যবহার করি তারগুলি ৭০-৮০ গজের বেশি দূরে শিকারের জন্তুর পক্ষে বড় একটা মারাত্মক হয় না, কিন্তু রাইফেল সাদা নলির চেয়ে অনেক গুণে বেশি শক্তিশালী অস্ত্র। বড় জন্তু শিকারের জন্য তৈরি একটা সাধারণ রাইফেল দিয়ে ৫-৬ শত গজ দূর থেকে বাঘভালুক সহজে মারা যায়, যদি ঠিক মতো লাগাতে পারা যায়। একটা ভালো রাইফেল দিয়ে তার চেয়েও অনেক বেশি দূর থেকে মারতে পারা যায়, কিন্তু অত দূর থেকে চলন্ত জন্তুর উপর গুলি লাগানো খুব কঠিন।
আমার যা অভিজ্ঞতা, তাতে শিকারে 200 গজের বেশি দূর থেকে ফায়ার করা প্রায়ই আবশ্যক হয় না। অধিকাংশ শিকার 100 গজের ভিতরেই হয়ে থাকে। আগেই বলেছি, বন্দুকের নলার ছিদ্রকে ইংরেজিতে বোর বলে। আমরা যে সাদানলি বন্দুক বেশি ব্যবহার করি, তার বোরের নম্বর হচ্ছে 12। এই নম্বর নিজে কোনো মাপের পরিচায়ক নয়, কেবল বিশেষ বিশেষ মাপের বোরকে বিশেষ বিশেষ নম্বর দিয়ে রাখা হয়েছে। যেমন ফুটবলের নম্বর। 12 নম্বরের সাদানলির বোরের ব্যাসের পরিমাণ বা ফাঁদ হচ্ছে 1 ইঞ্চিকে 4 ভাগ করে তার 3 ভাগ নিলে যতটা হয়, তার চেয়ে সামান্য একটু কম। কিন্তু রাইফেলের বোরের কথা যখন বলা হয়, তখন ওই রকম মন গড়া নম্বর দিয়ে বলা হয় না। একেবারে বুঝে নেওয়া যায় তার বোরের ফাঁদ 1 ইঞ্চির কত অংশ। যেমন যদি কেউ বলে এটা 500 বোরের রাইফেল, তখনই বুঝতে হবে তার বোরের ব্যাস 1 ইঞ্চিকে 1000 ভাগ করে তার 500 ভাগ নিলে যতটা হয় ঠিক ততটা, অর্থাৎ আধ ইঞ্চি। সেই রকম 400 বোরের রাইফেল মানে তার বোরের ব্যাস ঠিক 400/1000 বা 2/5 ইঞ্চি। 12 নম্বর সাদা নলির নলার দৈর্ঘ্য ও বোরের ব্যাস আজকাল শিকারে যেসব রাইফেল ব্যবহার হয় তার চেয়ে বড়, কিন্তু ওইরূপ সাদা নলির ওজন ওইসব রাইফেলের চেয়ে কম। তার কারণ, কার্তুজ ফায়ার হওয়ার সময় যাতে বারুদের বিস্ফোরণের জোরে নলা ফেটে না যায়, এরকম দৃঢ় করে নলা তৈরি করতে যতটা ইস্পাতের দরকার হয়, তা সাদা নলির চেয়ে রাইফেলে অনেক বেশি লাগে। আগেই বলেছি, রাইফেল সাদা নলির চেয়ে অনেক বেশি শক্তিশালী অস্ত্র। আজকাল বড় জন্তু শিকারের জন্য অত্যন্ত শক্তিশালী রাইফেল সাধারণত 350 থেকে 500 বোরের মধ্যে হয়ে থাকে। 400 বা 405 বোরের চেয়ে বেশি খুব কম লোকই ব্যবহার করে। তার চেয়ে বড় বোরের রাইফেল ভীষণ ভারী হয়, আর তা ব্যবহার করতে খুব শক্তিমান হওয়া দরকার। অধিকাংশ জাতির যুদ্ধের রাইফেলের বোর এর চেয়ে অনেক ছোট, 300-র কাছাকাছি। মানুষ মারতে বেশি বড় বোরের দরকার হয় না। আর কতক বিষয়ে, বিশেষত বুলেটের বেগ বৃদ্ধি করতে এবং তাকে বেশি দূরে চালিত করতে, বড় বোরের চেয়ে ছোট বোরের রাইফেল বেশি উপযোগী। সৈন্যদের মার্চ করবার সময় তাদের অন্যান্য জিনিসের সঙ্গে বন্দুক বয়ে নিয়ে যেতে হয়, এবং যুদ্ধের সময় সর্বদা এই বন্দুক সঙ্গে রাখতে হয়, তা তোমরা জানো। সেই কারণেই তাদের বন্দুক অত্যধিক ভারী হলে চলে না। রাইফেলের নলির ছিদ্রের গায়ে স্ক্রুয়ের মতো যে খাঁজ কাটা থাকে, তাতে প্রধানত কী কাজ হয় শোনো। ফায়ার করার সঙ্গে সঙ্গে বুলেটটি নলার মধ্য দিয়ে চালিত হয়ে ওই প্যাচ কাটা খাঁজের সঙ্গে ঘর্ষণ পেয়ে মহাবেগে ঘুরতে ঘুরতে নলার মুখ থেকে বার হয়, এবং যতদূর যায় ওই রকম ঘুরতে ঘুরতে সোজা লাইনে ছোটে। এই মহাবেগে ঘোরার ফলেই বুলেট বহুদূর পর্যন্ত আপনার সরল গতিপথ থেকে পাশাপাশিভাবে বিচ্যুত হয় না, কেবল যেতে যেতে পৃথিবীর আকর্ষণে ক্রমশ নেমে পড়ে মাটিতে আঘাত করে। কোনো একটা জিনিসকে দূরে ছুঁড়ে দেবার সময় যদি তাকে লাট্টুর মতো একটা ঘূর্ণিত গতি দেওয়া যায়, তাহলে সেটা যে শূন্যে আপনার সরল গতিপথ হতে সহজে একপাশে বিচ্যুত হয় না, এই ব্যাপারটা আমাদের দেশেও অজ্ঞাত ছিল না। কোল সাঁওতালদের লোহার ফলাযুক্ত তীরগুলির পশ্চাৎভাগে যে পালক দেওয়া থাকে, সেগুলি অনেক সময় স্ক্রুয়ের মতো একটু প্যাঁচালোভাবে বসানো থাকে। তীর যখন ধনুক থেকে মুক্ত হয়ে শূন্য পথে চালিত হয়, তখন ওইভাবে বসানো পালকগুলিতে বাতাসের চাপ পড়ে তীরটি ঘুরতে আরম্ভ করে আর সরল গতিতে ছোটে। শিকারে ম্যাগাজিন রাইফেলের চেয়ে জোরনলি রাইফেল বেশি উপযোগী, এ অনেক শিকারীর মত। তার কারণ এই যে, শিকারের জন্তুর ওপর থেকে লক্ষ্য না সরিয়ে জোরনলি বন্দুকে একটার পর একটা এরূপ 2টা ফায়ার করা যায়, কিন্তু ম্যাগাজিন রাইফেলে তা করা যায় না। ম্যাগাজিন রাইফেলে একটা ফায়ার করার পর হাত দিয়ে লিভারটি ঠেলতে বা টানতে হয়, তা আগেই বলেছি। ওই কাজটি করার সময় বন্দুকের লক্ষ্য যে শিকারীর জন্তুর ওপর থেকে সরে যায়, তা তোমরা সহজেই বুঝতে পারো। মনে করো তুমি মাটিতে দাঁড়িয়ে একটা বাঘের উপর বন্দুক লক্ষ্য করেছ, এবং বাঘও তোমাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। তুমি একটি ফায়ার করলে, হয়তো সেটা বাঘের পক্ষে সাংঘাতিক হলো না। জোর নলিতে তুমি নিমেষ না ফেলতে বাঘের উপর আরেকটি ফায়ার করতে পারো, কিন্তু ম্যাগাজিনে তা পারবে না। তুমি যতক্ষণে হাত দিয়ে লিভারের কাজ শেষ করে আবার বাঘের উপর লক্ষ্য করবে, ততক্ষণে বাঘের
তোমার ওপর লাফ দেবার খুব সম্ভাবনা থাকে। অবশ্য অটোমেটিক রাইফেলে হাত দিয়ে লিভার টানতে বা ঠেলতে হয় না, সুতরাং জোর নলির মতো তাতেও জন্তুর ওপর হতে লক্ষ্য না সরিয়ে একটার পর একটা ফায়ার করে যাওয়া চলে। কিন্তু বড় জন্তু শিকারের উপযোগী অত্যন্ত শক্তিশালী বড় বোরের রাইফেল আজ পর্যন্ত অটোমেটিক হয়নি। ওই রকম শক্তিশালী শিকার রাইফেলকে অটোমেটিক করে তৈরি করতে অনেক বাধা আছে। তা বলতে গেলে অনেক কথা বলতে হয়, আর অটোমেটিক বন্দুক না দেখে তোমরা তা বুঝতেও পারবে না। বন্দুকের যে বারুদ এবং বুলেট ব্যবহার হয় সে সম্বন্ধে দু একটা কথা বলি। কিছুদিন আগে পর্যন্ত সাদা নলি আর রাইফেল দুয়েতেই কেবল কালো বারুদই ব্যবহার হতো। আজকালও যে কালো বারুদ ব্যবহার হয় না তা নয়, তবে ওই বারুদের ব্যবহার এখন কমে গেছে। কালো বারুদের ধোঁয়া বেশি হয়। আজকাল সাদা নলিতে বেশিরভাগ স্মোকলেস বা নির্ধূম বারুদ ব্যবহার হয়। এই বারুদে যে একেবারে ধোঁয়া হয় না তা নয়, খুব কম ধোঁয়া হয়। খুব বেশি শক্তিশালী অর্থাৎ হাই ভেলোসিটি রাইফেলে কালো বারুদ ব্যবহার হয় না। তাতে যে বারুদ ব্যবহার হয় তাকে সাধারণত কর্ডাইট অথবা অ্যাক্সাইড বলে। এই বারুদের বিস্ফোরণ শক্তি অত্যন্ত বেশি বলে যেসব রাইফেলে এই বারুদ ব্যবহার হয় তার নলা কালো বারুদ ব্যবহারের উপযোগী রাইফেলের নলার চেয়ে অনেক বেশি পুরু ইস্পাতের তৈরি, এবং সেই কারণে ভারীও বেশি। একটা 400 বোরের কর্ডাট রাইফেল একটা 500 বোরের কালো বারুদ রাইফেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একটা 400 বোরের ইংরেজি কর্ডাট রাইফেলের ক্ষমতা তোমরা এতেই বুঝতে পারবে যে এই রাইফেলের বুলেট, যার ব্যাস 1/2 ইঞ্চিরও কম, যখন ফায়ার হয়ে নলার মুখ থেকে বার হয় তখন সেটা 4000 ফুট পাউন্ডের শক্তি বহন করে। অর্থাৎ একটা 4000 পাউন্ড বা প্রায় 50 মণ লোহার তাল 1 ফুট উঁচু থেকে যদি মাটিতে পড়ে, সেই লোহার তাল যতটা জোরে মাটিকে ধাক্কা দেয়, এই ছোট বুলেটটি নলা থেকে বেরিয়েই যে জিনিস বা জন্তুকে আঘাত করবে তাকে তত বড় ধাক্কা দেবে। একটা বড় রয়্যাল টাইগার আক্রমণ করবার জন্য লাফ দিয়েছে, আর তখন তার সম্মুখ দিক থেকে যদি ওইগুলি তার শরীরে আঘাত করে, তাহলে তার লাফের অর্ধপথেই বুলেটের বিষম ধাক্কায় লাফ থেমে যাবে এবং সে মাটিতে পড়ে যাবে। রাইফেলের বুলেট সাধারণত 2 রকমের হয়। এক রকম যার অগ্রভাগ নরম সীসার তৈরি, আর এক রকম যার সমস্তটাই নিকেল বা ওই রকম কঠিন ধাতুর পাত দিয়ে ঢাকা। যেসব জন্তুর চামড়া বেশ নরম আর যাদের আকার অত্যন্ত বৃহৎ নয়, সেই সব জন্তুর উপর নরম বুলেট ব্যবহার হয়। ওই বুলেট চামড়া এবং তার নিচের মাংস ভেদ করে জন্তুর মর্মস্থানে পৌঁছতে পৌঁছতে বুলেটের নরম অগ্রভাগ ব্যাঙের ছাতার মতো চ্যাপ্টা ও বড় হয়ে অথবা খণ্ড খণ্ড হয়ে গিয়ে মর্মস্থান একেবারে ছিন্ন ভিন্ন করে দেয় এবং অতি শীঘ্র মৃত্যু ঘটায়। বাঘের চামড়া নরম, সেই জন্য বাঘের ওপর সর্বদা এই রকম বুলেট ব্যবহার হয়। ভালুকের চামড়া বাঘের মতো অত নরম না হলেও খুব বেশি শক্ত নয়, আর আকারেও ভালুক খুব বড় নয়, সুতরাং ভালুক শিকারেও এই বুলেটই ব্যবহৃত হয়। অন্যান্য অপেক্ষাকৃত ছোট জন্তুর পক্ষে এই বুলেট উপযোগী, কিন্তু হাতি বা গন্ডারের পক্ষে এই বুলেট উপযোগী নয়। এই সব জন্তুর চামড়া অত্যন্ত দৃঢ় এবং তারা আকারেও অত্যন্ত বৃহৎ। তাদের চামড়া এবং মাংসরাশি ভেদ করে যেতে যেতে যে বুলেট চ্যাপ্টা বা খণ্ড খণ্ড হয়ে যাবে, সে বুলেট তাদের মর্মস্থানে পৌঁছতেই পারবে না এবং শীঘ্র মারাত্মকও হবে না। এই জন্য ওইসব জন্তুর উপর কঠিন নিকেলের আবরণ দেওয়া বুলেট ব্যবহার হয়, যা অত্যন্ত পুরু চামড়া এবং বিপুল মাংসপেশি অথবা হাড়ের কঠিন আবরণ ভেদ করে মর্মস্থানে পৌঁছতে পারে। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, মেরুদণ্ডের ভিতরের অংশ, মস্তিষ্ক, এইগুলিকে মর্মস্থান বলা যেতে পারে। পাকস্থলী, অন্ত্র ইত্যাদিও গুলির দ্বারা ছিন্ন হলে মৃত্যু ঘটে, কিন্তু ওইরূপ আঘাতে খুব শীঘ্র মৃত্যু হয় না। শিকারের জন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারে এবং অনেক দূর পালাতে পারে। রাইফেলের বুলেট ঠিক গোল নয়, লম্বাটে, আর অনেক সময় তার অগ্রভাগ কতকটা ছুচলো হয়। লেড পেন্সিলের কাটা অগ্রভাগ ঢেকে রাখবার জন্য যেরকম একটা ধাতুর আবরণ ব্যবহার করা হয়, প্রায় সেই রকম আকৃতির। সাদা নলির বুলেট সাধারণত গোলাকারী হয়, অন্য রকমেরও আছে, কিন্তু আমি যতদূর দেখেছি তাতে আমার মনে হয়
গোল বুলেটই সাদা নলির পক্ষে বেশি উপযোগী। সাদা নলিরও কয়েক রকম বুলেট এমনভাবে তৈরি আছে যাতে শিকারের জন্তুর মর্মস্থানে পৌঁছতে পৌঁছতে খণ্ড খণ্ড হয়ে গিয়ে ভিতরটা ছিন্ন ভিন্ন করে দেয়। বন্দুকের লক্ষ্য বা নিশানা করবার কয়েকটা কথা বলে এই প্রসঙ্গ শেষ করব। তোমরা দেখে থাকবে যে যদি একটা বল বা ঢিল নিয়ে মাটির সঙ্গে সমান্তরালভাবে ছুঁড়ে দাও, তা খুব জোরে ছুড়লেও এই বল বা ঢিল বেশি দূর যেতে না যেতে ক্রমশ নেমে পড়ে মাটিতে আঘাত করে। কিন্তু যদি সেটাকে ঠিক সমান্তরালভাবে না ছুঁড়ে ওই রকম জোরে একটু ওপর দিকে ছুঁড়ে দাও, তাহলে সেটা আরও অনেকটা বেশি দূর শূন্য পথে গিয়ে তারপরে মাটিতে পড়বে। কে কত বেশি দূর বল ছুঁড়তে পারে তার প্রতিযোগিতায় তোমরা কি মাটির সঙ্গে সমান্তরালভাবে বল ছোড়ো, না একটু ওপর দিকে ছোড়ো, সেই রকম আর কি। বন্দুকের বুলেটকেও বেশি দূরে অবস্থিত লক্ষ্যের উপর চালিত করতে হলে তাই করতে হয়। অর্থাৎ বন্দুকের নলার মুখটি সর্বদা লক্ষ্যের ওপর রাখতে হবে। অথচ যত বেশি বেশি দূর থেকে নিশানা করবে, বন্দুক এমনভাবে ধরতে হবে যাতে নলার মুখ লক্ষ্যের ওপর হতে না সরিয়ে নলাটাকে লক্ষ্যের দূরত্বানুসারে বেশি বেশি ঊর্ধ্বমুখী করে ধরা হয়, যার ফলে বুলেটটি লক্ষ্যতে পৌঁছবার আগে নেমে পড়ে মাটিতে আঘাত না করে বা লক্ষ্যের নিচে দিয়ে বেরিয়ে না যায়। মনে করো একটা বড় সমতল ক্ষেত্রের ওপর তুমি রাইফেল নিয়ে হাঁটু গেড়ে বসেছ। তোমার সম্মুখে ক আর খ দুইটা ছোট লক্ষ্যের জিনিস রয়েছে এবং দুইটারই মাটি থেকে উচ্চতা 2 ফুট। ক তোমা হতে 200 গজ দূরে আর খ 400 গজ দূরে আছে এবং ক ও খ দুইটাই তোমার চোখের সঙ্গে এক লাইনে আছে। অর্থাৎ তুমি যখন ককে লক্ষ্য করছো তখন খও তোমার লক্ষ্যের লাইনের মধ্যে এসে পড়েছে। তুমি ককে লক্ষ্য করে ফায়ার করলে এবং বুলেট গিয়ে কতে ঠিক লাগলো। এখন যদি ককে ওই স্থান হতে সরিয়ে দেওয়া হয় এবং তোমার রাইফেল ককে লক্ষ্য করবার সময় যেমনভাবে ধরেছিলে ঠিক সেইভাবে রেখে ফায়ার করো, তাহলে যদিও এখনো খ সোজা তোমার লক্ষ্যের লাইনের ভিতর রয়ে গেছে, তবুও খতে বুলেটটি আঘাত করবে না। কারণ 400 গজ যেতে যেতে বুলেট পৃথিবীর আকর্ষণে তার সরল গতিপথ থেকে মাটির দিকে কতকটা নেমে পড়বে। কিন্তু তুমি যদি খকে লক্ষ্য করবার সময় রাইফেলকে ঠিক আগের মতো না রেখে তার নলাকে একটু ঊর্ধ্বমুখী করে ধরে লক্ষ্য স্থির করো, তাহলে বুলেট নলামুখ থেকে বেরিয়ে প্রথমে একটু ঊর্ধ্বগামী হয়ে তারপরে নেমে পড়তে পড়তে ক্ষতে ঠিক আঘাত করবে। উপরে যা বললাম তার মানে যেন বুঝো না যে নলার মুখটা তোমার লক্ষ্যের লাইন থেকে উঁচু করে ধরতে হয় বা লক্ষ্যের জিনিসকে ছাড়িয়ে তার খানিকটা ঊর্ধ্বে লক্ষ্য করতে হয়। লক্ষ্যের লাইন হচ্ছে তোমার চোখ, আর লক্ষ্যের জিনিসকে যে সরল রেখা স্পর্শ করে যায় সেইটা। বন্দুকে লক্ষ্য করতে হলে নলার মুখ এই লাইন ছেড়ে কখনো ওপরে উঠবে না বা নামবে না, সর্বদা স্পর্শ করে থাকবে। কেবল লক্ষ্যের দূরত্ব যত বেশি হবে নলার পিছন দিকটা ওই লাইন থেকে বেশি বেশি নিচের দিকে নেমে পড়বে, যার ফলে নলার মুখ লক্ষ্যের লাইনে স্থির থাকলেও নলা কতকটা ঊর্ধ্বমুখী হবে। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো, রাইফেলের নলাটা লক্ষ্যের দূরত্বানুসারে কতটা ঊর্ধ্বমুখী করতে হয় তা কি করে জানব? তার উত্তর এই: নলার মুখ লক্ষ্যের দূরত্বানুসারে কতটা ঊর্ধ্বমুখী করে ধরতে হবে তার নির্দেশের উপায় বা যন্ত্র নলার উপরিভাগে তার গায়ে দেওয়া থাকে। নলার মুখের ঠিক ওপরেই একটি ছোট ফোরসাইট বা মাছি বসানো থাকে। এই ফোরসাইট নলার গায়ে দৃঢ় সংলগ্ন, এর নরণচরণ নাই। নলার একেবারে পিছন দিকে ব্যাক সাইড বা নিশানা করবার জন্য ইস্পাতের ছোট পাত বসানো থাকে এবং ওই পাতের ঠিক মাঝখানে একটা খাঁজ কাটা থাকে। লক্ষ্যকারীর চোখের সঙ্গে লক্ষ্যের জিনিস, ফোরসাইট আর ব্যাক সাইডের খাঁজ এক লাইনে আসলে তবে লক্ষ্য স্থির হয়। রাইফেলের ব্যাক সাইড একটা থাকে না, ওই রকম কতকগুলি একটার পর একটা বসানো থাকে। ব্যাক সাইডগুলি নলার দেহ হতে সমান উঁচু নয়। ভিন্ন ভিন্ন উচ্চতার ব্যাক সাইড তাদের উচ্চতা অনুসারে পরপর সাজানো থাকে ও ভিন্ন ভিন্ন দূরত্বের জন্য ওইসব ভিন্ন ভিন্ন উচ্চতার ব্যাক সাইড ব্যবহার করতে হয়। ব্যাকসাইডগুলির গায়েই ওইসব দূরত্বের নির্দেশক সংখ্যা মুদ্রিত করা থাকে। যেমন 100 গজ দূরের লক্ষ্যের জন্য যে ব্যাকসাইড ব্যবহার করবে তাতে 1 লেখা থাকবে, 200 গজ দূরের লক্ষ্যের জন্য 2, 300 গজের জন্য 3, এই রকম। লক্ষ্য যত বেশি বেশি দূরে থাকবে তত বেশি বেশি উঁচু ব্যাকসাইড ব্যবহার করতে হয়।
যত বেশি উঁচু ব্যাকসাইড ব্যবহার করা হবে, নলার পিছন দিক মাটির দিকে নেমে পড়ে নলাকে তত বেশি ঊর্ধ্বমুখী করে দেবে। এই সমস্ত ব্যাকসাইডগুলি নলার ওপর কবজার দ্বারা সংলগ্ন থাকে, যার ফলে কোনো জিনিসের ওপর রাইফেল লক্ষ্য করতে হলে সেই জিনিসের দূরত্বের উপযোগী ব্যাকসাইডকে তুলে কবজার ওপর দাঁড় করিয়ে দেওয়া যায় এবং পরে তাকে আবার নলার গায়ে শুইয়ে দেওয়া যায়। এই ব্যাকসাইডগুলি প্রত্যেক রাইফেল পরীক্ষা করে বসানো হয়। ভিন্ন ভিন্ন দূরত্বে স্থিরভাবে অবস্থিত লক্ষ্যের ওপর ফায়ার করে দেখে ঠিক করা হয় যে ওই সব দূরত্বে লক্ষ্য ভেদ করতে হলে কতটা উঁচু ব্যাকসাইড দিতে হবে। যদি বন্দুক আর কার্তুজ ঠিক এক ছাঁচে একরকম করে তৈরি করা হয়, তাহলে একবার ভালো রকম পরীক্ষা করে ব্যাকসাইড তৈরি করলে ওই মাপের ব্যাকসাইড ঠিক ওই একইভাবে তৈরি সব বন্দুকে ব্যবহার করা যায়। প্রত্যেক বন্দুকের জন্য নূতন পরীক্ষা করে ব্যাকসাইড তৈরি করবার দরকার হয় না। আজকাল প্রত্যেক বড় জাতিকেই লক্ষ লক্ষ যুদ্ধের রাইফেল নির্মাণ করতে হয়। এই লক্ষ লক্ষ রাইফেলের প্রত্যেকটির জন্য যদি ভিন্ন ভিন্ন পরীক্ষার দ্বারা ভিন্ন ভিন্ন ব্যাকসাইড নির্মাণ করতে হয়, তাহলে ব্যাপার কি দাঁড়ায় তা সহজেই অনুমান করতে পারো। প্রত্যেক জাতির যুদ্ধের রাইফেল এক মাপের তৈরি, আর সেগুলির জন্য কার্তুজও যতটা সম্ভব একভাবে নির্মাণ করা হয়, অর্থাৎ তার বারুদের প্রকার ও পরিমাণ, বুলেটের গঠন ও ওজন সব এক। অনেক রাইফেলে ব্যাকসাইটের জন্য কতগুলি ভিন্ন পাতনা থেকে একটিমাত্র খাঁজকাটা পাত থাকে এবং এরূপ একটা বন্দোবস্ত থাকে যাতে পাটটিকে অপর একটা অপেক্ষাকৃত লম্বা ফুটরুলের মতো দাগ কেটে ভাগ করা অপরিসর ইস্পাতের ফলকের গায়ে লক্ষ্যের দূরত্বানুসারে ইচ্ছামতো উঁচুতে তুলে দেওয়া বা নিচেতে নামিয়ে দেওয়া যায়। দাগগুলোর মুখে দূরত্বজ্ঞাপক সংখ্যা লেখা থাকে, যেমন 100, 200 থেকে আরম্ভ করে 1000, 1200 পর্যন্ত। ফলকটি নলার গায়ে একটা কবজা দিয়ে আটা থাকে, যাতে রাইফেল যখন ব্যবহার করা না হয় তখন ফলকটাকে নলার গায়ে শুইয়ে রাখতে পারা যায় এবং ব্যবহার করার সময় দাঁড় করিয়ে দেওয়া যায়। যে সব রাইফেলে, যেমন যুদ্ধের রাইফেলে, অনেক দূর পর্যন্ত লক্ষ্য করার বন্দোবস্ত রাখতে হয়, তাতে এই রকম ব্যাকসাইটই ব্যবহার হয়, কারণ তা না হলে নলার গায়ে অনেকগুলো ভিন্ন ভিন্ন পাত দিতে হয়। শিকারের জন্য বড় বড় রাইফেল সচরাচর 500 গজের উপরে নিশানা করবার বন্দোবস্ত থাকে না। এমন রাইফেলও আছে যার বুলেটের গতিবেগ এত বেশি যে প্রথম 2-3 গজের জন্য ভিন্ন ভিন্ন ব্যাকসাইটের দরকার হয় না, অর্থাৎ ওই দূরত্ব পর্যন্ত বুলেট মাটির দিকে নামতে শুরু করে না। এই রাইফেলগুলি ছোট বোরের বেশি শক্তিশালী রাইফেল এবং তার বুলেটের ওজনও বেশি নয়। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি, যা শুনলে তোমরা হঠাৎ আশ্চর্য হয়ে যাবে। মনে করো তুমি 800 গজ দূরের একটা জিনিসকে রাইফেল দ্বারা লক্ষ্য করছো। লক্ষ্য স্থির করে যে মুহূর্তে ফায়ার করতে যাচ্ছ, ঠিক সেই মুহূর্তে একজন মানুষ হঠাৎ তোমা হতে 400 গজ দূরে তোমার লক্ষ্যের লাইনে এসে দাঁড়ালো এবং তার মাথাটা তোমার লক্ষ্যের জিনিসকে আড়াল করে ঢেকে দিল, আর তুমিও সঙ্গে সঙ্গে ফায়ার করলে। সেই লোকটার তখন কি হবে বলতে পারো? তোমাদের অনেকেই হয়তো বলবে যে রাইফেলের বুলেট লোকটির মাথা ভেদ করে যাবে। আমি কিন্তু বলি যে লোকটির কিছু হবে না। সে অক্ষত শরীরে দাঁড়িয়ে থাকবে আর বুলেটটা তার মাথার ওপর দিয়ে গিয়ে লক্ষ্যের জিনিসে লাগবে। রাইফেলের ব্যাকসাইড সম্বন্ধে এতক্ষণ যা বললাম তা একটু ভালো করে ভেবে দেখলেই এটা বুঝতে পারবে। তুমি সোজা লক্ষ্য করেছ বটে, কারণ তোমার দৃষ্টি ধনুকের ছিলার মতো সোজা পথেই যায়, ধনুকের বাঁশের মতো বাঁকা পথে যায় না। কিন্তু তুমি 800 গজের জন্য ব্যাকসাইড ব্যবহার করায় তোমার রাইফেলের বুলেট তখন কতকটা ধনুকের বাঁশের মতো বাঁকা পথ অবলম্বন করে লক্ষ্যের জিনিসে গিয়ে পৌঁছবে এবং সেই জন্য তোমার লক্ষ্যের লাইনের অর্ধপথে অবস্থিত মানুষের মুন্ডকে আঘাত না করে তার ওপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু হাতের কাছে রাইফেল পেলে এটা করে দেখতে যেও না যেন। ভালো করে রাইফেলের ব্যবহার শিক্ষা না করে তা নিয়ে খেলা করা ভয়ানক বিপজ্জনক। যুদ্ধের কামানের নলাও রাইফেল করা, অর্থাৎ তার ছিদ্রের ভিতরটাতে আগাগোড়া স্ক্রুয়ের মতো পেঁচালো খাঁজ কাটা। ওই কামানের ব্যবহার প্রণালীও ওইরূপ, অর্থাৎ যত বেশি বেশি দূরে লক্ষ্য করতে হবে, কামানের মুখ তত উঁচু করে ধরতে হবে। এ কাজ হাতে করে করা যায় না, কামানের সঙ্গেই এই কাজের জন্য যন্ত্র সংলগ্ন থাকে। আমার ইচ্ছা হয় এখনকার কামানগুলোর দুর্ধর্ষ শক্তি, কামান ব্যবহার করবার কি ভয়ানক খরচ ইত্যাদির বিষয়ে তোমাদের কিছু কিছু বলি, কিন্তু সেসব কথা বলতে গেলে
বড়ই পুঁথি বেড়ে যাবে। ভিন্ন ভিন্ন দূরত্বে লক্ষ্য করবার জন্য ভিন্ন ভিন্ন ব্যাকসাইড দিয়ে রাইফেলে লক্ষ্যকারীর কাজ সহজ করে দেওয়া হয় বটে, কিন্তু তাছাড়াও তার নিজের করণীয় বিশেষ কিছু বাকি থেকে যায়, এবং সেটা হচ্ছে লক্ষ্যের জিনিসের দূরত্ব অনুমান করে নেওয়া। তুমি শিকার করতে গিয়ে তোমা হতে জন্তুর দূরত্ব মেপে নিয়ে তো আর লক্ষ্য করতে পারো না। তোমাকে এই দূরত্ব অনুমান করে নিতে হবে, আর সেই অনুযায়ী ব্যাকসাইড ব্যবহার করতে হবে। এই দূরত্ব অনুমান কাজটা সহজ নয়, রীতিমতো অভ্যাস সাপেক্ষ। তোমরা দূরত্ব অনুমানের চেষ্টা করে দেখলেই তা বুঝতে পারবে। দূরত্ব যত বেশি হবে, অনুমানে তত বেশি বেশি ভুল করবে। রাইফেলে খুব দূরে লক্ষ্য ভেদ করতে হলে লক্ষ্যকারীর শরীর ও মন সবল এবং স্নায়ু দৃঢ় হওয়া চাই। কারণ লক্ষ্য স্থির করে ফায়ার করবার সময় এক চুল এদিক ওদিক হলে দূরের লক্ষ্যে গুলি লাগবে না, লক্ষ্য থেকে অনেকটা ভ্রষ্ট হয়ে পড়বে। এই জন্য যারা রাইফেলে লক্ষ্যভেদের প্রতিযোগিতায় জয়ী হতে চায়, তাদের অনেক দিন, অনেক মাস ধরে শরীর ও মনের সংযম শিক্ষা করতে হয়। মন নিরুদ্বেগ আর স্নায়ু ইস্পাতের মতো দৃঢ় হওয়া চাই। তারা সর্বপ্রকার মাদকদ্রব্য, এমনকি তামাক পর্যন্ত একেবারে ত্যাগ করে এই সাধনায় রত হয়। কোনো কোনো সাদানলি বন্দুকেও 50 এবং 75 গজের ব্যাকসাইড দেওয়া থাকে। আমার কিন্তু মনে হয় এই বন্দুকে ওরকম ব্যাকসাইডের বিশেষ দরকার হয় না। আগেই বলেছি, এই বন্দুকের দৌড় বা পাল্লা বেশি দূর নয়। কোনো একটা বন্দুক কিছুদিন ব্যবহার করতে করতেই বোঝা যায় 60, 70, 80 গজ দূর থেকে বুলেট দিয়ে মারতে হলে ঠিক লক্ষ্যস্থানের কতটুকু ঊর্ধ্বে লক্ষ্য করলে ভালো হয়। বেশি দামের উৎকৃষ্ট সাদানলি বন্দুকে ব্যাকসাইড একেবারেই দেওয়া হয় না। এই বন্দুক যত বেশি উৎকৃষ্ট হয়, তত বেশি হালকা হয়। শিকারের প্রধান অস্ত্র বন্দুক সম্বন্ধে কয়েকটা অত্যন্ত মোটা কথা তোমাদের বললাম, আরও অনেক কথা বলবার রইল, কিন্তু সেসব বলতে গেলে তোমাদের ধৈর্য থাকবে না। আর সেসব কথা বোঝাতে হলে বন্দুক এবং তার ব্যবহার হাতে কলমে দেখিয়ে দিলে সহজে এবং শীঘ্র বোঝানো যায়। শুধু মুখে বলে বা লিখে সহজে বোঝানো যায় না। আমার বিশ্বাস, আমাদের দেশে শীঘ্র এমন দিন আসছে যখন তোমাদের সকলকেই স্বদেশ রক্ষার জন্য বন্দুক ধরতে হবে এবং আরও অনেক যুদ্ধের উপায় শিক্ষা করতে হবে। গভর্নমেন্ট নিজেই তোমাদের আহ্বান করবেন। আমি কামনা করি সেদিন শীঘ্র আসুক। আমরা চিরদিন এখনকার মতো নিবীর্য ও অসহায় হয়ে থাকব, এই চিন্তা কষ্টকর। কোল, সাঁওতাল, ভূমিজ ইত্যাদি ভারতবর্ষের কতকগুলি অনার্য জাতির মধ্যে শিকারের জন্য পুরাকালের তীর ধনুকের ব্যবহার এখনও প্রচলিত আছে। তাদের তীক্ষ্ণ লোহার ফলাযুক্ত তীর 30-40 গজ দূর থেকে বেশ কার্যকরী। বাঘ ভালুক মারা বেশ চলে। ওই সম্বন্ধে দু একটা গল্প যথাস্থানে বলবো।